একটু কল্পনা করার চেষ্টা করুন তো এমন একটা সমাজের কথা, মানে যেখানে মানুষ গভীরভাবে বিশ্বাস করে যে ইংরেজ বা শ্বেতাঙ্গ শিশুরা আসলে জন্মের সময় একেবারে কুচকুচে কালো থাকে। হ্যাঁ, আর তারপর নাকি সাদা করার জন্য তাদের মদের গামলায় বা ওয়াইন ট্যাবের ভেতর চুবিয়ে রাখা হয়। ঠিক। আর যদি কোনো বাচ্চা মানে দ্রুত সাদা না হয়, তবে তার বাবা রীতিমতো লোহার কাঁটা চামচ দিয়ে খুঁচিয়ে সেই সদ্যজাত শিশুকে মেরে ফেলে। হুম, শুনতে কোনো ভয়ঙ্কর ডার্ক ফ্যান্টাসি বা হরর সিনেমার প্লট মনে হলেও আশ্চর্যের বিষয় হল বিংশ শতাব্দীর একেবারে শুরুর দিকে গ্রাম বাংলার সাধারণ মানুষের কাছে এটা কিন্তু কোনো গল্প ছিল না। মানে এটা ছিল তাদের কাছে অকাট্য সত্য। একদম তাই। আর এই ধরনের অদ্ভুত সব মিথ আসলে কেবল অজ্ঞতা থেকে জন্ম নেয়নি, এর পেছনে লুকিয়েছিল উপনিবেশিক শাসনে পিষ্ট হওয়া একটি সমাজের প্রবল মনস্তাত্ত্বিক আত্মরক্ষার কৌশল। আচ্ছা, বিষয়টা একটু খুলে বলা যাক। আজকের এই গভীর বিশ্লেষণে আমরা কেবল একজন মানুষের জীবনের গল্প শুনব না। আমাদের আজকের মূল সূত্র হল নীরদ সি চৌধুরীর বিখ্যাত আত্মজীবনী দি অটোবায়োগ্রাফি অফ এন আননোন ইন্ডিয়ান। হুম, বিশেষ করে এর সেই অংশগুলো যেখানে তার জন্মস্থান কিশোরগঞ্জের কথা বলা হয়েছে। হ্যাঁ, সঙ্গে রয়েছে এর ওপর ভিত্তি করে লেখা বেশ কিছু চমৎকার প্রবন্ধ। রাইট। কিন্তু যারা শুনছেন তাদের জন্য বলে রাখি, আজকের এই আলোচনাটি কোনো সাধারণ স্মৃতিচারণ নয়। আমরা আজ বোঝার চেষ্টা করব কিভাবে চারপাশের কাদা মাটি, চরম বৈরী আবহাওয়া আর সর্বোপরি ব্রিটিশ সাম্রাজ্যের একটা অদৃশ্য চাপ, মানে একটা আস্ত সভ্যতার মনস্তত্ত্বকে তিলে তিলে গড়ে তুলেছিল। নীরজ চৌধুরী এখানে একটা খুব ইন্টারেস্টিং কাজ করেছেন আসলে। তিনি তার শৈশবের পরিবেশকে যেন একটা মাইক্রোস্কোপের নিচে রেখেছেন। তিনি দেখিয়েছেন যে একটা প্রায় বিচ্ছিন্ন গ্রামীণ জনপদে বসে মানুষ কিভাবে বাইরের বিশাল পৃথিবীকে কল্পনা করত। হুম, কারণ মানুষের মস্তিষ্ক তো কোনো শূন্য স্থান বা ইনফরমেশন ভ্যাকিউম পছন্দ করে না, তাই না? আর একদমই না। যখন তারা কোনো কিছুর প্রকৃত ব্যাখ্যা জানে না, তখন তারা চারপাশের চেনা লজিক বা যুক্তি দিয়ে অচেনা বিষয়গুলোকে ব্যাখ্যা করার চেষ্টা করে। আর এই ব্যাখ্যার চেষ্টা থেকেই কিন্তু কিশোরগঞ্জের সেই মৃতপ্রায় নদীটিকেও তারা অন্য চোখে দেখতে শুরু করেছিল। শহরটার ভৌগোলিক বর্ণনা যদি আমরা দেখি, শহরটি গড়ে উঠেছিল মূলত একটি নদীর দুই পার ঘেঁষে। হ্যাঁ, আর বছরের অন্য সময়গুলোতে এই নদীতে হয়তো হাঁটু জল বা বড়জোর কোমর জল থাকত। মানে আক্ষরিক অর্থেই একটা মৃতপ্রায় কৃষকায় নদী। কিন্তু তা সত্ত্বেও নীরজ চৌধুরী এই নদীটিকে ছোট শহরের নীল নদ বা নাইল হিসাবে তুলনা করেছেন। মানে আমি একটু কনফিউজড, একটা হাঁটু জলের নদীর সঙ্গে মিশরের নীল নদে কিসের তুলনা? যদি আমরা বড় পরিসরে চিন্তা করি, তাহলে এই তুলনার পেছনের মনস্তত্ত্বটা বেশ পরিষ্কার হবে। নীলনদ যেমন প্রাচীন মিশরের সভ্যতার জন্ম, মৃত্যু আর টিকে থাকার একমাত্র নিয়ামক ছিল, কিশোরগঞ্জের এই মৃতপ্রায় নদীটিও ছিল ওই শহরের মানুষের জন্য ঠিক তাই। বিশেষ করে বর্ষাকালে, তাই তো? হ্যাঁ, বর্ষা এলেই এই কৃষককায় নদী একটা ভয়ঙ্কর রূপ নিত। জল কাদাটে হয়ে ফুলে ফেঁপে উঠত চারদিক। হুম, আর সেই নতুন জলের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ত ব্যাঙ আর জোকের উপদ্রব। সোর্সে একটা অদ্ভুত আতঙ্কের কথা বলা হয়েছে। জোক নিয়ে শিশুদের মধ্যে একটা ভয়ঙ্কর ফোবিয়া কাজ করত তখন। ঠিক, তাদের মনে হতো জলের ভেতর থাকা এই যোগগুলো বুঝি সুযোগ পেলেই শরীরের বিভিন্ন গহ্বরে ঢুকে যাবে। বাপরে! আর অবিরাম বৃষ্টিতে চারদিক ভিজে স্যাঁতস্যাঁতে হয়ে থাকত। সুপারি গাছের ডালে মরে আটকে থাকা শালিক পাখির শক্ত হয়ে যাওয়া পালক। এই দৃশ্যটার কথা বইয়ে যেভাবে বলা হয়েছে তা কতখানি মর্মান্তিক আর ভুতুড়ে হতে পারে তা ভাবলেই গা শিউরে ওঠে। পুরো শহরটা যেন একটা উভচর প্রাণীর মতো আচরণ শুরু করত। আর ঠিক এই জায়গাটিতেই মানুষের অভিযোজন বা অ্যাডাপ্টেশন খেয়াল করা মতো। প্রকৃতি যখন এতটা নিষ্ঠুর, চারদিকে যোগ আর কাদা জলের ভয়, তখন মানুষ কিন্তু ঘরে বসে থাকেনি। হ্যাঁ, বর্ষার জলের সঙ্গে সঙ্গে নদীর বুকে আসতে শুরু করত নানা ধরনের নৌকা। এক মাঝি, দুই মাঝি কিংবা বড় যাত্রীবাহী তিন মাঝির নৌকা। এগুলো যেন সেকালের এক একটা ভাসমান বাড়ি আর কি। বিশেষ করে ওই নৌকা বাইচের দৃশ্যটা, রং বেরঙের সেই উতার নৌকা বা উতার বোট। হ্যাঁ, নীরজ চৌধুরী বর্ণনা করেছেন এই নৌকা যখন জলের উপর দিয়ে ছুটে চলত তখন দেখতে একেবারে উল্টে যাওয়ার রংধনুর মতো লাগত।
হ্যাঁ, মনে হতো এই বুঝি উল্টে গেল, কিন্তু অদ্ভুত এক ব্যালেন্সে সেটা কখনোই উল্টাতো না। তবে আমার একটা প্রশ্ন আছে, মানে এত ভয়ঙ্কর একটা পরিবেশ যেখানে টিকে থাকাই দায়, সেখানে মানুষ কিভাবে এই রুক্ষ প্রকৃতিকে ভয় না পেয়ে রীতিমতো উৎসবের মতো উদযাপন করত? এর কারণ হল তারা প্রকৃতির এই অপ্রতিরোধ্য শক্তির কাছে আত্মসমর্পণ করেনি, বরং তাকে নিজেদের দৈনন্দিন জীবনের অংশ করে নিয়েছিল। মানুষ জানত যে বর্ষা মানেই কষ্ট, বর্ষা মানেই মৃত্যু ভয়। কিন্তু সেই কষ্টের ভেতরেই তারা আনন্দ খুঁজে নিত। একদম, এটি টিকে থাকার লড়াইয়ের একটা অন্যতম দিক। যখন আপনি বিপদের সঙ্গে প্রতিদিন বসবাস করেন, তখন বিপদকে ভয় পেলে আর চলে না, বিপদকে যাপন করতে হয়। আর এই যাপনের বিষয়টা বর্ষা শেষে শীতের আগমনে আরও পরিষ্কার হয়ে ওঠে। শীত এলে চারপাশের পরিবেশ আবার একেবারে বদলে যেত। কাদা রাস্তা শুকিয়ে শক্ত হয়ে যেত, আর সেখানে বরফের মতো জমে থাকত মানুষের পায়ের ছাপ। কিন্তু শুষ্কতার সঙ্গে আসত আর এক নতুন আতঙ্ক, তেঁতুল বিছা বা শতপদী পোকা। তৎকালীন একটা বিশ্বাস ছিল যে মাথায় বিছা ঢুকলে মানুষ নির্ঘাত পাগল হয়ে যায়। আর এই ভৌত পরিবেশ কিভাবে আমাদের ভাষাকে প্রভাবিত করে তার একটা দারুণ প্রমাণ হল আমাদের বাংলায় প্রচলিত মাথায় বিছা ঢোকা প্রবাদটি। ও আচ্ছা, আজও আমরা কোনো বদমেজাজি বা অদ্ভুত আচরণ করা মানুষকে বোঝাতে এই প্রবাদ ব্যবহার করি। হ্যাঁ, এর শেকড় কিন্তু লুকিয়ে আছে সেই শত বছর আগের গ্রামীণ আতঙ্কের ভেতর। তবে পরিবেশের বাইরে তৎকালীন বসতবাড়িগুলোর ভেতরের গঠন ছিল আরও বেশি ইন্টারেস্টিং। সবচেয়ে দারুণ ব্যাপার হলো, নীরজ চৌধুরীদের বাড়িটি যেন একটি আস্ত টাইম মেশিন। মানে বাড়ির ভেতরের অদ্ভুত বৈপরীত্য রীতিমতো মাথা ঘুরিয়ে দেওয়ার মতো। ঠিক, একদিকে বিধবাদের জন্য নির্দিষ্ট সনাতনী নিরামিষ ঘর বা ভেজিটেরিয়ান হাট, আর সেই ঘরের ভেতরেই সযত্নে রাখা আছে দামি ইংলিশ স্টিলের ট্রাঙ্ক। হ্যাঁ, আবার ছাদের ইঁদুর আর খাটাস জাতীয় প্রাণীর দৌরাত্ম্য চলছে, অথচ ঘরের ভেতরে বাঁশের আংটায় ঝুলিয়ে রাখা হচ্ছে আভিজাত্যের প্রতীক লেডি চেয়ার বা বেন্টউড চেয়ার। শুধু আসবাবপত্র নয়, শিল্পকর্মের দিকেও খেয়াল করুন। দরজার ওপরে একপাশে ইতালীয় রেনেসার প্রতীক রাফায়েলের ম্যাডোনার ছবি, আর অন্য পাশে ব্রিটিশ সাম্রাজ্যের গরিমা বোঝাতে বইয়ের যুদ্ধের বা বোয়ার ওয়ারের বিশাল প্যানোরামা ছবি। কাদামাটির মেঝের একটা গ্রামীণ বাড়িতে এসবের উপস্থিতি কিন্তু সাধারণ কোনো ব্যাপার নয়। একটু থামাই আপনাকে, আমি বিষয়টা ঠিক মেলাতে পারছি না। আমার তো মনে হয় এটা স্রেফ অন্ধ অনুকরণের একটা চেষ্টা। মানে তারা হয়তো ইংরেজ সাহেবদের বা লোকাল ম্যাজিস্ট্রেটসকে খুশি করার জন্য এই বইয়ের যুদ্ধের ছবি ঝুলিয়ে রেখেছিল। না, ব্যাপারটা ঠিক সেরকম নয়। কিন্তু একটা রক্ষণশীল বাঙালি পরিবার যেখানে মাটির মেঝে লেপা হয়, সেখানে সাউথ আফ্রিকায় হওয়া বইয়ের যুদ্ধের প্যানোরামা ছবি রাখার আর কী যুক্তি থাকতে পারে? আপাত দৃষ্টিতে এটাকে একটা ইনফেরিয়রিটি কমপ্লেক্স বা অন্ধ অনুকরণ মনে হতেই পারে, কিন্তু সোর্সগুলোর গভীরে গেলে দেখা যায় লোকাল ম্যাজিস্ট্রেট কিন্তু তাদের অন্দরমহলে বা ওই নিরামিষ ঘরে আসতেন না। এই ছবিগুলো তারা অন্য কাউকে দেখানোর জন্য রাখেনি, রেখেছিল নিজেদের জন্য। নিজেদের জন্য? মানে কাদামাটির মেঝেতে দাঁড়িয়ে তারা ব্রিটিশ সাম্রাজ্যের অংশীদার ভাবত নিজেদের। ঠিক তাই, এটি তাদের মনস্তাত্ত্বিক অভিযোজন বা সাইকোলজিক্যাল অ্যাডাপ্টেশন। সেই সময়কার কলোনিয়াল প্রিন্ট মিডিয়া, যেমন দ্য ইলাস্ট্রেটেড লন্ডন নিউজ, ধীরে ধীরে গ্রামে পৌঁছাতে শুরু করেছিল। আচ্ছা। তারা শারীরিকভাবে হয়তো কিশোরগঞ্জের কাদামাটির ওপর আটকে ছিল, কিন্তু মানসিকভাবে তারা বিশ্বের বড় দরবারে নিজেদের অস্তিত্ব প্রমাণের চেষ্টা করছিল। এই ইংলিশ ট্রঙ্ক বা রাফায়েলের ছবি কোনো বস্তু ছিল না, এগুলো ছিল ওই বৈশ্বিক সাম্রাজ্যের সঙ্গে যুক্ত হওয়ার এক মরিয়া মনস্তাত্ত্বিক নোঙর। আর মজার ব্যাপার হলো, এই মাটির মেঝের সঙ্গেও কিন্তু তাদের একটা বিশাল অহংকার জড়িয়েছিল। হ্যাঁ, ওই লক্ষণ সেনের স্ত্রীর গল্পটা। হ্যাঁ, হিন্দু রাজা লক্ষ্মণ সেনের পুত্রবধূ, যিনি নিজেও রাজপরিবারের সদস্য ছিলেন, তিনিও নাকি মাটির মেঝে লেপতেন এবং সেই মেঝেতে বিরহের শ্লোক লিখে রাখতেন। এই ঐতিহাসিক উপাখ্যানটি সেকালের বাঙালি সমাজকে তাদের মাটির মেঝের প্রতি এক ধরনের রোমান্টিক অহংকার এনে দিয়েছিল। মানে একদিকে মাটির মেঝের শেকড়, অন্যদিকে বইয়ের যুদ্ধের প্যানোরামা। এটি একটি অদ্ভুত মানসিক টানাপোড়েন। তারা একই সঙ্গে নিজেদের শেকড় আঁকড়ে ধরে রাখতে চাইছিল, আবার বাইরের পৃথিবীর সঙ্গে যুক্ত হতে চাইছিল। কিন্তু সমস্যাটা হলো, বাইরের পৃথিবী সম্পর্কে তাদের কাছে যে তথ্য আসত তা ছিল খুবই খণ্ডিত। এর আসল মানে কি দাঁড়াচ্ছে? আমি যদি একটা উপমা দিই, তাদের কাছে ইউরোপ বা বাইরের পৃথিবীর জ্ঞান ছিল অনেকটা সিনেমার ট্রেলার দেখার মতো। দারুণ উপমা। মানে
ট্রেলারটা ভীষণ আকর্ষণীয়, কিন্তু মূল গল্পটা সম্পূর্ণ অজানা। এই আধো জ্ঞান বা খণ্ডিত তথ্যই আসলে তাদের কল্পনা শক্তিকে আরও ধারালো করেছিল। এখানে আকর্ষণীয় দিকটি হল যখন মানুষের কাছে তথ্য কম থাকে তখন মস্তিষ্ক নিজের জানা দুনিয়ার ছাঁচ দিয়েই সেই অজানাকে ব্যাখ্যা করে। সমতলের শিশুদের কাছে শিলং শহর নিয়ে যে ধারণা ছিল তা এর একটা বড় উদাহরণ। হুম, তাদের কল্পনায় শিলং ছিল পাইন গাছ, গুর্খা সৈন্য আর ইংরেজ শিশুদের এক রূপকথার রাজ্য। শুধু শিলং কেন, নীরজ চৌধুরীর কাকার সংগ্রহ করা অর্কিডের ছবির নেগেটিভ দেখে সেগুলোকে ফুলের অশরীরী আত্মা বা ভূতের মতো মনে করার যে অদ্ভুত অনুভূতি, তা কিন্তু তাদের কল্পনা শক্তির এক চূড়ান্ত নিদর্শন। তারা ফটোগ্রাফির নেগেটিভ প্রযুক্তি তো বুঝত না, তাই মস্তিষ্ক তাকে আত্মা বা অশরীরী বলে ব্যাখ্যা করেছিল। একদম। আর ইউরোপ সম্পর্কে তাদের ধারণাগুলো তো আরও বিচিত্র। ফরাসি সম্রাট নেপোলিয়নকে তারা রীতিমতো দেবতার মতো আরাধনা করত। হ্যাঁ, আবার বইয়ের যুদ্ধের ছবির নিচে লেখা জেনারেল স্টাফ শব্দটিকে তারা বিখ্যাত কোনো ইংরেজ সেনাপতির বংশের পদবি বা সারনেম বলে মনে করত। হ্যাঁ, তারা ভাবত ছবিতে থাকা সবাই বোধহয় একই স্টাফ বংশের মানুষ। উচ্চারণ নিয়ে তাদের যে একটা অদ্ভুত জেদ ছিল, সেটাও কিন্তু খুব ইন্টারেস্টিং। স্কুল পরিদর্শকের সামনে আর্লি শব্দটিকে তারা আর্লি না বলে আহার্লি উচ্চারণ করত। আর কেউ শুধরে দিলেও তারা ওই আহারলি উচ্চারণেই অটল থাকত, যেন ওটাই সঠিক। কিংবা ড্রিল মাস্টার যেদিন মর্নিং ড্রেস পরে এলেন, তাকে ব্যান্ডের বাদক বা ব্যান্ডসম্যান ভেবে হাসাহাসি করার ঘটনা। আচ্ছা, তারা মর্নিং ড্রেসকে ব্যান্ডের পোশাক ভাববে কেন? কারণ তাদের চেনা জগতের ডেটাবেজে মর্নিং ড্রেস বলে কিছু ছিল না। তারা সাহেবদের ওই ধরনের পোশাক কেবল ব্রিটিশ মার্চিং ব্যান্ডের বাদকদের পরতেই দেখেছিল। ও, তাই মস্তিষ্ক সহজেই সমীকরণ মিলিয়ে ফেলল, অদ্ভুত পোশাক মানেই ব্যান্ডের বাদক। হ্যাঁ, এগুলো কোনোভাবেই তাদের বোকামি ছিল না, বরং এগুলো হলো অত্যন্ত সৃজনশীল মনস্তাত্ত্বিক প্রক্রিয়ার ফল। কিন্তু এই সৃজনশীলতার একটা ডার্ক সাইড বা অন্ধকার দিকও ছিল, মানে বিশেষ করে রক্তমাংসের শ্বেতাঙ্গ বা ইংরেজদের যখন তারা সামনাসামনি দেখত। ঠিক, বইটিতে আছে যে ইংরেজদের সামনে পড়লে ভয়ে তারা পরিখায় বা খাদের ভেতর লুকিয়ে পড়ত, কারণ গুজব ছিল যে ইংরেজরা নাকি বানরের মতো কলা ছিনিয়ে খায়। ভয় থেকে এই ধরনের অমানবিকীকরণের বা ডিহিউম্যানাইজেশনের শুরু হয় আসলে। শাসক শ্রেণীকে তারা রাজনৈতিকভাবে হারাতে পারছিল না, তাই মানসিকভাবে তাদের হেয় করার জন্য এই গুজবগুলো তৈরি হতো। এই জায়গাটিতেই আমরা একেবারে শুরুতে বলা সেই ভয়ঙ্কর মিথটিতে ফিরে আসি। ওইলে ইংরেজ শিশুরা কালো হয়ে জন্মায়, তাদের মদের গামলায় চুবিয়ে সাদা করা হয়। আর সাদা না হলে কাঁটা চামচ দিয়ে মেরে ফেলা হয়। হ্যাঁ, একটা সমাজ কতটা বিচ্ছিন্ন এবং ভরার্থ হলে এমন একটা মর্মান্তিক গল্পকে দিনের পর দিন বিশ্বাস করতে পারে। এই মিথটার মেকানিজমটা বোঝা খুব জরুরি। তারা ইংরেজদের পরাক্রম দেখছে, তাদের ভয় পাচ্ছে, কিন্তু ইংরেজদের গায়ের সাদা রংটা তাদের কাছে ছিল সম্পূর্ণ অচেনা এবং অস্বাভাবিক। তাই তারা এই সাদা রংটাকে একটা স্বাভাবিক জৈবিক প্রক্রিয়া হিসাবে মানতে পারছিল না। তাদের মনস্তত্ত্ব বলছিল এই সাদা চামড়া নিশ্চয়ই কোনো কৃত্রিম, অস্বাভাবিক বা পৈশাচিক প্রক্রিয়ার ফল। অথচ কি অদ্ভুত স্ববিরোধ! মানে একদিকে ইংরেজদের সাদা চামড়াকে তারা পৈশাচিক ভাবছে, মদের গামলায় চুবিয়ে সাদা করার গুজব ছড়াচ্ছে, অন্যদিকে নিজেদের সমাজের ভেতরে, বিশেষ করে বিয়ের বাজারে, এই ফর্সা রঙেরই তীব্র কদর ছিল। হ্যাঁ, বইটিতে একটি মজার অথচ করুণ ঘটনার উল্লেখ আছে। ওই গ্যারেন্টির ব্যাপারটা। হ্যাঁ, বিয়ের বাজারে একটি মেয়েকে পাত্রস্থ করার জন্য পাত্রপক্ষকে রীতিমতো লিখিত গ্যারেন্টি দেওয়া হয়েছিল যে বিয়ের পর সাবান মেখে মেয়েটি অন্তত 50 ভাগ ফর্সা হয়ে যাবে। মানে সাহেবদের রঙকে ঘৃণা করছি, আবার অন্দরমহলে সেই রঙেরই পুজো করছি। এখান থেকে একটা জরুরি প্রশ্ন উঠে আসে, এই বর্ণবাদের বা ফর্সা রঙের প্রতি আসক্তি আর ঘৃণার দ্বৈত ঐতিহাসিক শেকড় আসলে কোথায়? সোর্সে দেয়া তথ্য অনুযায়ী এই শেকড় নিহিত আছে হিন্দু ধর্মের বর্ণ বা বর্ণা এর প্রাচীন ধারণার মধ্যে। আচ্ছা। আমরা যদি ঐতিহাসিক পটভূমির দিকে তাকাই, পৃথ্বীরাজ চৌহানের সময়কার একটি প্রাচীন পাণ্ডুলিপির প্রসঙ্গ সোর্সে অত্যন্ত গুরুত্বের সঙ্গে টানা হয়েছে। সেখানে উল্লেখ আছে একজন মুসলিম দূতের ফর্সা রঙকে তৎকালীন ভারতীয় সমাজ এক ধরনের জঘন্য চর্মরোগের সঙ্গে তুলনা করেছিল। যারা শুনছেন তাদের একটু পরিষ্কার করে দিই, ঐতিহাসিক এই পাণ্ডুলিপির তথ্যগুলো শুনতে হয়তো আমাদের আজকের দিনে দাঁড়িয়ে খুব অস্বস্তিকর লাগতে পারে, কিন্তু আমরা এই আলোচনায় কোনো নির্দিষ্ট পক্ষ নিচ্ছি না বা কাউকে সমর্থন করছি না।
একদমই না। ঐতিহাসিক টেক্সটগুলো আমাদের কেবল দেখাচ্ছে যে গায়ের রঙকে কিভাবে সেই যুগে একটা মনস্তাত্ত্বিক অস্ত্র হিসেবে ব্যবহার করা হতো। ঠিক বলেছেন। এই ঐতিহাসিক রেফারেন্সগুলো অত্যন্ত জরুরি, কারণ এগুলো আমাদের দেখায় যে জেনোফোবিয়া বা বিদেশভীতি কিভাবে কাজ করে। হুম, শাসক শ্রেণীর প্রতি ঘৃণা এবং নিজেদের প্রাচীন বর্ণপ্রথার অহংকার, এই দুয়ের দ্বন্দ্বে তৎকালীন সমাজে এক অদ্ভুত হীনমন্যতা তৈরি হয়েছিল। তারা বিদেশিদের গায়ের ফর্সা রঙকে অসুস্থতা বা অস্বাভাবিকতা বলে প্রবোধ দেওয়ার চেষ্টা করত। এটি তাদের মনস্তাত্ত্বিক আত্মরক্ষার একটা ঢাল ছিল আর কি, যাতে তারা মানসিকভাবে নিজেদের শ্রেষ্ঠত্ব বজায় রাখতে পারে। এটাকে বোধহয় সাইকোলজিতে কগনিটিভ ডিসোনেন্স বলে, তাই না? একদম তাই। তারা তো রাজনৈতিক বা সামাজিকভাবে বহিরাগতদের হারাতে পারছে না, তাই নিজেদের মনে সান্ত্বনা খোঁজার জন্য তাদের গায়ের রঙকে রোগের লক্ষণ বা মদের গামলার ফল বলে মিথ তৈরি করেছে। কিন্তু অবচেতন মনে তারা ঠিকই জানত যে ফর্সা রঙের হাতেই এখন ক্ষমতা। আর সেই ক্ষমতার প্রতি লোভ থেকেই বিয়ের বাজারে 50 ভাগ ফর্সা হওয়ার গ্যারান্টির মতো হাস্যকর অথচ ট্র্যাজিক ঘটনার জন্ম। এটাই উপনিবেশিক মানসিকতার সবচেয়ে বড় ট্র্যাজেডি। আপনি যাকে ঘৃণা করেন, যাকে ভয় পান, অবচেতনভাবে আপনি তার মতোই হতে চান। হ্যাঁ, কিশোরগঞ্জের সেই কর্দমাক্ত পরিবেশে বসে মাটির মেঝের উপর দাঁড়িয়ে বইয়ের যুদ্ধের প্যানোরামা ছবি টাঙানো আর ফর্সা হওয়ার গ্যারান্টি দেওয়া, এগুলো সবই একই মনস্তাত্ত্বিক সুতোয় গাথা। আজকের এই আলোচনায় আমরা এমন এক জগতে ডুব দিলাম যা আমাদের প্রচলিত ইতিহাস চর্চার বাইরে। আমরা দেখলাম ইতিহাস কেবল বড় বড় যুদ্ধের সাল তারিখ নয়, ইতিহাস হল কিশোরগঞ্জের কর্দমাক্ত নদীর পাড়ে বর্ষায় বেঁচে থাকার লড়াই। ইতিহাস হলো একটা সাধারণ মাটির মেঝের বসতবাড়ি। আর বাইরের অচেনা পৃথিবী নিয়ে গড়ে ওঠা অদ্ভুত সব মেথ, যা একটি পরাধীন জাতির মনস্তত্ত্বকে ধীরে ধীরে রূপ দিয়েছিল। এবং এই পুরো বিশ্লেষণ থেকে আমরা মানুষের মস্তিষ্কের একটা দারুণ প্যাটার্ন বুঝতে পারি। আমাদের চারপাশের ভৌত পরিবেশ এবং আমাদের কাছে পৌঁছানো খণ্ডিত তথ্য, এই দুটি জিনিস মিলে কিভাবে আমাদের পুরো বিশ্ববিখ্যাকে বা ওয়ার্ল্ড ভিউকে নিয়ন্ত্রণ করে। মানুষ আসলে লজিকের চেয়ে গল্প বা মেথের ওপর ভরসা করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে, বিশেষ করে যখন সত্যটা তাদের কাছে অজানা বা অপ্রীতিকর হয়। ঠিক। যারা এতক্ষণ ধরে আমাদের এই আলোচনা শুনছেন, তাদের নিশ্চয়ই মনে হচ্ছে যে আমাদের জ্ঞান বা আমরা যা জানি বলে এত জোর গলায় দাবি করি, তা অনেক সময়ে বাস্তব এবং কল্পনার এক অদ্ভুত মিশ্রণ ছাড়া আর কিছুই নয়। হ্যাঁ, আমরা হয়তো ভাবছি আমরা সব জানি, কিন্তু আসলে আমরা হয়তো আমাদের নিজস্ব তৈরি করা কোনো আহরলি বা জেনারেল স্টাফ মিথের ভেতরেই আটকে আছি। অতীতকে বিচার করা খুব সহজ আসলে। আমরা খুব সহজেই হাসতে পারি যে তারা কেন মর্নিং ড্রেস দেখে ব্যান্ডের বাদক ভাবত বা মদের গামলার মিথ বিশ্বাস করত। কিন্তু নিজেদের দিকে তাকালে বিষয়টা হয়তো এতটা সহজ হবে না। আর ঠিক এই জায়গা থেকেই আজকের আলোচনা শেষ করার আগে যারা শুনছেন তাদের জন্য একটি নতুন চিন্তার খোরাক রেখে যেতে চাই। শতবর্ষ আগে কিশোরগঞ্জের কাদামাখা পথে হাঁটা একটি শিশু সীমিত তথ্যের কারণে জেনারেল স্টাফকে পদবি ভাবত বা শ্বেতাঙ্গ শিশুদের নিয়ে অদ্ভুত মিথ বিশ্বাস করত। আজ আমরা ইন্টারনেট আর গ্লোবাল মিডিয়ার যুগে বাস করছি। আমাদের হাতের মুঠোয় সারা বিশ্বের তথ্য। কিন্তু আমরা কি আসলেই সম্পূর্ণ মুক্ত? আজকে যখন আমরা সোশ্যাল মিডিয়া বা গ্লোবাল মিডিয়ার অ্যালগরিদমে বিশ্বের অন্য প্রান্তের মানুষ, তাদের সংস্কৃতি বা রাজনীতি সম্পর্কে ছোট ছোট খণ্ডিত ভিডিও বা খবর দেখি, তখনও কি আমাদের মস্তিষ্ক ঠিক একইভাবে শূন্যস্থান পূরণ করার চেষ্টা করে না? খুব প্রাসঙ্গিক একটা প্রশ্ন। আমরা কি আজও আমাদের নিজস্ব আধুনিক জেনারেল স্টাফ মিথ তৈরি করে চলেছি? না আমাদের আজকের আধুনিক বিজ্ঞানমনস্ক বিশ্বাসগুলো কি আসলেই সম্পূর্ণ সত্য, নাকি সেগুলো এক একটা চকচকে প্যাকেজ করা আধুনিক মিথ যা আমরা আমাদের নিজস্ব মনস্তাত্ত্বিক আত্মরক্ষার জন্য তৈরি করেছি? ভাববার মতো বিষয়। এই প্রশ্নটি আপনাদের ভেবে দেখার আমন্ত্রণ জানাচ্ছি। হয়তো তথ্যপ্রযুক্তির এই আলোতেও আমাদের জ্ঞান এক্স-রে মেশিনের ছবির মতো ততটা স্পষ্ট নয়। হয়তো আমরা এখনও সেই মনস্তাত্ত্বিক ঘোলাটে জলের নিচেই সাঁতার কাটছি। আজকের মতো আমাদের এই গভীর বিশ্লেষণ এখানেই শেষ করছি। চারপাশের চেনা জগৎ এবং নিজেদের বিশ্বাসগুলোকে একটু নতুন চোখে, একটু সন্দেহ নিয়ে দেখার চেষ্টা করতে পারেন। বিদায়।